তে রাত থেকে বাবার মাথায় জলপট্টি দিচ্ছে। গতকাল রাত থেকে আরেমের খুব জ্বরের ঘোরে আবোল তাবোল বকছে। বাড়ির সবাই অনেক বেশি চিন্তিত। বাবারই অবস্থায় তে কুঁকিয়ে গেছে। পিতামাতাহীন সন্তান এই নশ্বর দুনিয়াতে বোঝা সমতুল্য। ডাক্তার এসে দেখে গিয়েছে। সুগা এসেছিল সন্ধ্যায়। রাত 1:50 হতে জ্বর 105 ডিগ্রি। তে সুগাকে ফোন করতে সুগা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসে। ডাক্তার বলেছে হসপিটালে অ্যাডমিট করতে, না হলে যেভাবে হোক জ্বর কমাতে। এই জ্বরে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। সাধারণত এই জ্বরে শরীরের যে কোনো অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে, খিঁচুনিও উঠতে পারে। তে, সুগা, মিনহো তিনজনে মিলে আরেমকে স্নান করিয়ে দেয়। ভোরের দিকে জ্বর 101-এ নেমে আসে। পুরো রাত ধকল গিয়েছে। মনে হচ্ছে হাসপাতালে জ্বর না কমিয়ে নিয়ে গেলেও রাস্তায় যে কোনোভাবে বিপদ ঘটত। সকালে ডাক্তার এসে স্যালাইন লাগিয়ে দিয়ে গিয়েছিল। শেষ হলে তরল খাবার খাওয়াতে বলেছে। খাবার খেতেও কষ্ট হচ্ছে। তে বাবাকে স্যুপ খাওয়ানোর চেষ্টা করছে। এখন 11:30 বাজে। বাবা, একটু চেষ্টা করো, না খেলে তো তুমি আরো অসুস্থ হয়ে পড়বে। আরে মেয়ের মুখে যত্ন নিয়ে এত কথা 2 বছর পর শুনছে। মেয়েটাকেও ভিতরে ভিতরে শেষ করে দিয়েছে। মেয়েটার দিকে তাকালেও জিনের কথা মনে পড়ে। মেয়েটাকে সে ভালো রাখবে, কিন্তু এমন একটা পরিস্থিতি এলো যে সে চাইলেও মেয়েটাকে ভালো রাখতে পারছে না। ও পারে মাফ করবে না জিন আরেমকে। আমার খেয়াল কে রাখে? গত 2 বছর কিভাবে আছি কেউ একবার জিজ্ঞেস করেছে? বাবার কণ্ঠে অভিমান স্পষ্ট। তে একটা ফিচিল হাসলো। ভাবছে বাবা মেয়ের দূরত্ব অনেক বেড়েছে, এবার সেটা শেষ করতে হবে। মিশন না হয় এখান থেকেই শুরু হোক। মেয়েরা বাবাদের খেয়াল সবসময় রাখে, শুধু দেখার ভুল এই যা। তুমি খেয়ে নাও, কথা বাড়াবে না। আমাকে মাফ করে দে মা, পরিস্থিতি এমন। রোজকে দেখেছিস? তোকে আঘাত করে, আমি দেখেও চুপ থাকি। কেমন পাগলামি করে ও। বাদ দাও বাবা। আরেমের কথা বলতে কষ্ট হচ্ছে। এবার যদি মরে যায় তাহলে কে দেখে রাখবে মেয়েটাকে? ওর এই দুনিয়াতে কেউ নেই। যারা আছে তারাই বা কদিন আগলে রাখবে। রোজের ব্যবহার এখন খুব একটা সুবিধের নয়। গত মাসে যেভাবে তে গলা চেপে ধরেছিল, মনে হচ্ছিল সেই দিনই বোধহয় তের শেষ দিন হবে। ছোট বোন বলে কিছুই বলতে পারে না। শুনুন উকিল, আমার যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স চাই। ম্যাডাম, বললেই তো হয় না। এর মধ্যে আপনার হাজব্যান্ড একজন এমপি পুত্র। তার মধ্যে আপনি যে অ্যালিগেশনগুলো এনেছেন ওনার বিরুদ্ধে, তা তো সত্যি নয়। আর সত্যি হলেও প্রমাণ করা যাবে না। আমি আমার আগের স্বামী সন্তানের কাছে ফিরতে চাই। যা লাগে আমি দেব আপনাকে। আপনি আপনার কাজটা ঠিকভাবে করুন। আয়ু ধমক দিয়ে উকিলের চেম্বার থেকে বেরিয়ে গেল। তারপর উকিল নিজেই বলল, এসব দুদিনের নায়িকার কত ঢং। এই মহিলা সাবেক বর্তমান এমপি পুত্রদের কেন ধরে বুঝি না। নেহাত জাঙ্কুক সাহেব ভদ্রলোক, না হয় এই মহিলা একদিনও সংসার করতে পারতেন না। কদর বুঝলো না, এখন আসছে আবার ওনার কাছে ফিরতে। বেহায়া মেয়ে একটা। আয়ু গাড়িতে উঠেই জাঙ্কুককে কল করলো। সে জানে জাঙ্কুক তাকে বরাবরের মতোই ব্লক লিস্টে রেখেছে। সেও বা কম কি, বারবার চেষ্টা করবে। একবার জাঙ্কুক দেশে এলেই কাজে লেগে পড়বে। এত ভালোবাসে সে আয়ুকে, কিছুতেই রাগ করতে পারবে না। আয়ুর এখন নিজের ওপর রাগ হচ্ছে। সে কি করে জাঙ্কুককে ছেড়ে জংসুককে বিয়ে করলো, যার মধ্যে চেহারা ছাড়া আর কোনো কোয়ালিটিই নেই। মদ খেয়ে মাতাল হয়ে রাতে মেয়ে নিয়ে আসে, প্রেম করে হাজারটার সাথে। এভাবেই তো আয়ুবকে ফাঁসিয়েছিল। তে আর জিসু বসে দুপুরের খাবার খাচ্ছে। রোজ এসে পাশে চেয়ারটা টেনে বসলো।
নিজে খাচ্ছে, নিজের ছেলেকেও খাওয়াচ্ছে। ছেলেটাও হয়েছে মায়ের মতো সুন্দর, দেখলেই আদর করতে ইচ্ছা করে, কিন্তু রোজ তেকে একটুও নিতে দেয় না। তের মাঝে মাঝে খুব কান্না পায় পিপির এই ব্যবহারের জন্য। দুপুরে খাবার শেষে আবার বাবার কাছে আসে। আরেম সবাইকে ডেকে পাঠালো তার রুমে। সবাই এখন তার রুমে। মিনহো। হ্যাঁ দাদা। আমি কদিন বাঁচবো জানি না, শরীরটা ভালো ঠেকছে না। আমি না থাকলে আমার মেয়েটাকে নিজের মতো করে দেখে রাখবি ভাই। মিনহো তড়িঘড়ি করে দাদার পাশে গিয়ে বসলো। দাদার হাত জড়িয়ে ধরে বলল, কি বলছো এসব? কিচ্ছু হবে না তোমার। আর মোনামার জন্য তো আমরা সবাই আছি। মায়ারে, তোর জন্য ভয় লাগে আমার। তুই একদিন আমার মেয়েটাকে মেরেই ফেলবি। হঠাৎ কলিং বেল বেজে উঠল। যিশু দেখছি বলে চলে গেল। দরজা খুলতেই চরম বিস্ময় সামনের 3টে মানুষকে দেখছে। এ যেন আকাশের চাঁদ। যিশু কুশল বিনিময় করে সোজা রুমে নিয়ে এলো, যেখানে সবাই উপস্থিত আছে। আন্টি। তে পিছন ফিরতেই জাঙ্গুক এসে ঝাঁপিয়ে জড়িয়ে ধরল থেকে। আকস্মিক ঘটনায় বাড়ির সবাই হতবাক। পিছন দিকে সুগা আর জাঙ্কুক দাঁড়িয়ে আছে। জাঙ্কুক এগিয়ে আসলে মিনহো উঠে দাঁড়িয়ে পড়ে। দুজনে হ্যান্ডশেক করে। আরেমের পাশে বসে জাঙ্কুক। জাঙ্কুক এসে আরেমকে জড়িয়ে ধরে। আরে ইয়াং ম্যান, এত জোর নেই তো শরীরে। আঙ্কেল, ইউ আর ড্যাম হ্যান্ডসাম ম্যান। আরিম হো হো করে হেসে দিল। জাঙ্গুকও হাসতে শুরু করলো। পুরো জাঙ্গুকের কপি হলো জাঙ্গুক। লম্বা চওড়া, শুধু রংটা একটু উজ্জ্বল জাঙ্গুকের চেয়ে। বাবার মতোই সিল্কি চুল, গালে টোল পড়ে। বাহ, আমার মেয়ে আন্টি আর আমি আঙ্কেল, ব্যাপারটা বেশ ভালোই লেগেছে। চুপ করো তুমি, দিলে না তো মেয়েটা আমাকে। মা বানিয়ে রাজমাতার আসনে বসাতাম। সবাই হতবাক হয়ে শুনছে জাঙ্গুকের কথা। তে একবার তাকালো সুগার দিকে। সুগা মুচকি মুচকি হাস। বুঝতে পেরেছে জাঙ্কুককে দেশে আনার জন্য উঠে পড়ে লেগেছিল সুগা। কার্যসিদ্ধি করে জয়ের হাসি দিচ্ছে। আরেমের মুখ বন্ধ। জাঙ্কুক তখনই বজ্র কঠিন বলিষ্ঠ কণ্ঠে ছেলেকে ধমকে বলল, জাঙ্গুক, ডোন্ট মেক এনি ফান, স্টপ। সরি পাপা। জাঙ্কুক আরেমের দিকে তাকিয়ে বলে, কেমন আছিস এখন? বন্ধুর গলার আওয়াজ শুনে আবেগ ধরে রাখতে পারেনি আরেম। দু চোখে ওর অশ্রু বিসর্জন দিল। পুনর্মিলন হলো আবার। রোগ থেকে যদি ভালো কিছু হয় তবে রোগই ভালো। বন্ধু শব্দটা ঠিক যতটা ছোট, তার মানেটা ঠিক ততটাই বড়। বিপদে কেউ পাশে না থাকলেও প্রাণপ্রিয় বন্ধু কিন্তু ঠিকই থাকে। আরিম যখন পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল, ঠিক তখনই তার পাশে জাঙ্কুক আর সুগা বন্ধু হিসেবে ছিল। জিনের মৃত্যুতেও ভেঙে পড়তে দেয়নি বন্ধুরা। নিজেকে আজ বড্ড বেশি অকৃতজ্ঞ মনে হচ্ছে। বন্ধুকে পাশে পেয়েছিল তার প্রয়োজনে, কিন্তু বন্ধুর ভালোবাসাকে অমূল্যায়ন করেছিল সমাজের জন্য। যে সমাজ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল যখন সে মেয়েকে নিয়ে অফিসে যেতে হিমশিম খেত। যখন চাকরি হারিয়ে ফেলেছিল তখন পরিবারের মানুষজন কত কটু কথা শুনিয়েছিল। টাকা মানুষের রূপ পরিবর্তনে সাহায্য করে। আজ তার সব আছে, কিন্তু বন্ধুটা পাশে ছিল না। নিজের ভুল শুধরে নেবার যদি একটা সুযোগ পেত। জাঙ্কুকে ডাকে ধ্যান ফিরে এলো আরেমের। জাঙ্কুক প্রশ্ন করল, শরীর এখন কেমন লাগছে তোর? কোথায় হারিয়ে গেলি? এখন ভালো আছি। আগের দিন রাতে তো ভেবেছিলাম মরেই যাব। ভগবান না করুক আমার সুস্থতাটুকুও যেন তুই পাস, সেই প্রার্থনা করি। আর কত ঋণী বানাবি? কিছুক্ষণ থামলো আরেম। কি বলবে কারো মুখে কোনো উপস্থিত কথা নেই। আরেম আবার পুনরায় বলল, তুই কবে এলি?
আজই একটু আগে এয়ারপোর্ট থেকে সোজা এখানে এসেছি। তোর জ্বরের কথা শুনে আর থাকতে পারিনি। তে জাঙ্কুক কেউই কারোর দিকে তাকাচ্ছে না। একজনের অভিমান তো আর একজনের চাপা কষ্ট, দুটো মিলে ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আরেম মুগ্ধ হয়ে বন্ধুকে দেখছে। আগের থেকে আরো বেশি সুপুরুষ লাগছে। সাদা চুল যে কারোর সৌন্দর্য এভাবে বৃদ্ধি করে দেয় সেটা জাঙ্কুককে না দেখলে জানতেই পারতো না। জাঙ্কুকের কানের কাছে দুটো সাদা চুল দেখা যাচ্ছে। এরই মধ্যেই রোজ বলে বসলো, জাঙ্কুকদা এসেছেন যখন রাতে খেয়ে যান, আমি নিজে হাতে রান্না করব। রোজকে দেখলেই রাগে গা জ্বলে যাওয়ার মতো অনুভূতি হয়। বেহায়ার মতো সবার সামনে এরকম কথা বলার কোনো মানে হয়? এই মহিলার চুলের মুঠি ধরে আছাড় দিতে পারতাম। কত কষ্ট দিয়েছে তের মতো ফুলের মেয়েটাকে। রোজ, ছেলেকে নিয়ে ভালো থাকার চেষ্টা করো, বাচ্চামিগুলো বাদ দাও। বাবা, খেয়েই যাও, অনেক দিন তো একসাথে খাই না। জাঙ্কুক শুধু মুচকি হাসি দিল। এতক্ষণে একবারও তের দিকে তাকায়নি। তেও তাকায়নি জাঙ্কুকের দিকে। তের চোখের কোণে জল চিকচিক করছে, সেটা আরেম ঠিকই দেখতে পেল। মেয়েটা তুমড়ে মুচড়ে নিজের সাথে লড়াই করছে, অথচ একবারও বাবার সামনে প্রিয় মানুষটার দিকে তাকাচ্ছে না। তে সবার সামনেই উঠে চলে গেল। রোজও তার পিছু নিল। আরেম খেয়াল করেই বন্ধুর হাত ধরল। জাঙ্কুকও আরেমের দিকে নজর দিয়ে দিলাম তেকে। অফিসিয়ালি কবে নিবি বন্দোবস্ত কর। জাঙ্কুক তখনই হুররে বলে চিৎকার করে উঠল। সবাই ভয়তে লাফিয়ে উঠল। জাঙ্কুক চিৎকার করে জাঙ্কুক বলে উঠল। বাবার ধমক খেয়ে জাঙ্কুক চুপ করে গেল। পাপা আজকে আমাকে ধমকি দেবে শুধু, নিজে থেকে তো কিছুই বলে না। আরেমের কথার জন্য জাঙ্কুকের লাফালাফি আর জাঙ্কুকের ধমকের জন্য সবাই এখন চুপ। সবার মনে হলো আরেমের প্রস্তাব জাঙ্কুকের পছন্দ হয়নি। আরেমের হাত চেপে ধরে জাঙ্কুক বলল, মাঝে 2 বছর কেটে গেছে, ভুলে গেছি সব। আমার কাছে ভালো ছেলে আছে, সিভি বায়োডাটা দিয়ে দেব। ছেলে অক্সফোর্ড থেকে পড়াশোনা করছে, আমার বুয়েটের এক বন্ধুর ছোট ভাই। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি রুমে। আরেম জাঙ্কুকের দিকে চেয়ে আছে। এতটাই অভিমান, নিজের প্রেমিকাকে কিভাবে অন্য কারোর হাতে দেবে? এত শক্ত তো ছিল না জাঙ্কুক। সেবার সুগার ড্যাডি বলাতে এতটাই ইগোতে লাগলো। কিছুক্ষণ পর মনে হলো জাঙ্কুক শুধুই তার বন্ধু না, সে কারো বাবা, গণ্যমান্য বিজনেসম্যান। এমন একজনকে অপমান করেছিল সেদিন। কেউ আর কথা বাড়ালো না। জাঙ্কুক এবার আরেমের বাবাকে বলল, আঙ্কেল, আমাকে তো যেতে হবে, হোম মিনিস্টারের সাথে মিটিং ফিক্স করেছি। আবার 2-1 দিনের মধ্যে ইটালি ব্যাক করব। তের সাথে একবার কথা বলে যাও। আঙ্কেল, আমার দেরি হচ্ছে, আমি উঠি, আবার আসবো। জাঙ্কুককে নিয়ে বেরিয়ে যায়। তে জানলার কাঁচ সরিয়ে তাদের চলে যাওয়া দেখছে। কি করে পারছে এতটা দূরত্ব টেনে আনতে মানুষটা? বুকের ভিতরে কেমন যেন করছে, বুকটা জ্বলছে। কালো গাড়িটা দ্রুত বাতাসে ধুলো উড়িয়ে ওদের গেট ছাড়িয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। তখনই তের ফোনের হোয়াটসঅ্যাপে কেউ একটা ভিডিও পাঠালো। জাঙ্কুক আর আয়ুর গাঢ় অনুভূতি সম্পন্ন অধর চুম্বন। প্রতিবার কেন এমন হয়? ওর কে আঘাত করার সব রকমের পদক্ষেপ যেন কেউ না কেউ বিছিয়ে রাখে। পথের কাঁটা ওর জন্য এভাবে বেছানো থাকে। জাঙ্কুক কত যত্নে প্রেয়সীর অধরে লিপ্ত, কতটা অ্যাগ্রেসিভ।
তা এই ভিডিও দেখলেই বোঝা যায় কতটা আবেগে ভাসছে দুজন। তি চোখ মুছল, নিজেকে সান্ত্বনা দিল আর ভেঙে পড়বে না। যেহেতু ওনারা স্বামী স্ত্রী ছিল, তাই কত কিছুই হতে পারে ওদের মধ্যে। দেখা করতে হবে ওনার সাথে। বাবার রুমের দিকে পা বাড়ালো তি। আরিমের বাবা জাঙ্কুকের নতুন রূপ দেখল। আরিম হতাশ হয়ে দরজার দিকে তাকিয়ে আছে। আরিমের কাঁধে হাত দিয়ে বলল, আজকের জাঙ্কুক অনেক অভিমানী আরিম। এই জাঙ্কুককে টলাতে পারবে না, সময় দাও। বাবা, তীরটা যে কষ্ট পাচ্ছে। কয়লা পুড়িয়ে হিরে হয়, আর তীর তো হীরের চেয়েও দামি। সেটা তোমার বা আমার কথা না, স্বয়ং জাঙ্কুক তীকে সম্বোধন করে মোনালিসা নামে। মোনালিসাকে নিলামে ওঠানো যায়? দাম জানো তুমি মোনালিসার? আদেও কি কেউ জানে? আরিমের বাবা নিজেও জানে নাতনির অবস্থা। বয়সের অনেক ফারাক, কিন্তু তবুও দুটো মানুষ নিজেদেরকে সামলানোর অনেক চেষ্টা করছে। তবে আজ জাঙ্কুককে নিয়ে ভীষণ চিন্তিত। জাঙ্কুকের চোখে তীর জন্য কোনো মায়া দেখেনি। জাঙ্কুক তো ফিরেও তাকালো না। তবে কি জাঙ্কুক দেখে আর চায় না? আরিমেরও অবস্থা খারাপের দিকে যাচ্ছে। মেয়ের জন্য সারাক্ষণ চিন্তা করে। তি যেভাবে পাথর হয়ে রয়েছে, এই মেয়ের মতিগতি বোঝা বড় দায়। নিজেকে শেষ করে দেওয়ার মতো মেয়ে নয়ও, কিন্তু ড্রেসিং টেবিলে ড্রয়ারে অ্যান্টি ডিপ্রেশনের পিল দেখেছে। ডাক্তার এসব খেতে দিতে বারণ করেছে। মেয়েটা কষ্ট ভুলে থাকার জন্য এসব খায়। শেষ বয়সে এসে এত চিন্তা আর নিতে পারছে না। তের একটা ব্যবস্থা করতে হবে যত দ্রুত সম্ভব।